ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে মূলত আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটি হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে। দেখো, তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কলকাতা পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি কিন্তু চলে এসেছে, তার অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। তো আজকে এই ভিডিওতে এই ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিপারেশন নিয়ে তোমাদের সাথে মূলত আলোচনা করব। ওকে, চলো তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, যেসব বন্ধুরা এই ধরনের ভিডিও, বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সির ভিডিও সম্বন্ধে আপডেট থাকতে চাও, তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, এবারে দেখো বোর্ডে আমি এক একটি ইনফরমেশন পরপর তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, প্রথম যেটা হচ্ছে কিনা হাউ টু প্রিপেয়ার ফর ডাব্লিউবিপি কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিপারেশন তোমরা কিভাবে করবে। দেখো, এই প্রিপারেশনটা নিয়ে আলোচনা করার আগে এই ভ্যাকেন্সিটার কিছু ইন জেনারেল ইনফরমেশন তোমাদের সাথে আমি আলোচনা করে দিই। দেখো, এখানে যেটা হচ্ছে কিনা টোটাল ভ্যাকেন্সি যেটা আছে তোমাদের কাছে, মোট শূন্য পদ সেটি হচ্ছে 11,749। 11,749টি মোট শূন্য পদ তোমাদের কাছে আছে, যার মধ্যে যারা মেল কনস্টেবল, মেল কনস্টেবলের জন্য আছে 8,212, আর ফিমেল কনস্টেবলের জন্য আছে 3,537। মেলদের জন্য 8,212, ফিমেলদের জন্য 3,537। ওকে, এটা হচ্ছে জেনারেল ইনফরমেশন। এই ইনফরমেশনটা অলরেডি তোমরা জানো, তা একবার তোমাদের সাথে আমি ডিসকাস করলাম। এবার এই ডিসকাসটা মূলত আমি কী জন্য করলাম, তার মূল যেটা কারণ হচ্ছে, যেটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি। দেখো, এখানে মোটামুটি 12,000, অ্যাপ্রক্সিমেটলি 12,000 ভ্যাকেন্সি। এই নাম্বার অফ ভ্যাকেন্সিটা দেখে কিন্তু সবাই একটা এক্সাইটমেন্টের খবর, এবং প্রথমে যখন ভ্যাকেন্সিটা সবাই দেখেছিল, সবার মধ্যে একটা আনন্দ অবশ্যই হয়েছে, তাতে কোনো টিচার হোক বা কোনো স্টুডেন্ট হোক, সবাই। কিন্তু পরবর্তীকালে ওই যে অফিসিয়াল ভ্যাকেন্সি টেবিলটা যদি আমরা প্রপারলি অ্যানালিসিস করি, তাহলে দেখতে পাবো কি অ্যাকচুয়ালি 12,000 ভ্যাকেন্সি এটা নয়। ইউআর ক্যান্ডিডেট যারা আছে, আনরিজার্ভ ক্যান্ডিডেট, তাদের জন্য সিম্পল ভ্যাকেন্সি আছে 1200টি, মানে অ্যারাউন্ড 10%। ঠিক আছে, অ্যারাউন্ড 10%, কারণ টোটাল ভ্যাকেন্সি 12,000ও নয়, 12,000 টোটাল, তাহলে তবে তো 10% হবে, মানে অ্যাপ্রক্সিমেটলি 10% বলা যায়। তো এটা এই যে জিনিসটা, এটার জন্য কিন্তু এই যে 12,000 ভ্যাকেন্সিটার কিন্তু সেরকম কোনো মানে কিন্তু রইল না। দেখো, এই ধরনের ভ্যাকেন্সিতে আমার মনে হয় যেগুলো করা হয়েছে, যে বিভিন্ন হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ার, এদের জন্য বিভিন্ন ভ্যাকেন্সিকে রিজার্ভ করা হয়েছে। দেখো, এই ভ্যাকেন্সিগুলো রিজার্ভ করা নিয়ে আমার তাতে কোনো অসুবিধা নেই। সেগুলো তাদেরকে পার্মানেন্ট কনস্টেবলের চাকরি দেওয়া হোক, ঠিক, কিন্তু তাদেরকে আলাদা করে কোনো ভ্যাকেন্সি নিয়ে বা ডিপার্টমেন্টাল কোনো এক্সামের মাধ্যমে করা হোক। যেখানে ওপেন ভ্যাকেন্সি আসছে, সেখানে আমার মনে হয় যে সিম্পল ওপেন ভ্যাকেন্সি নোটিফিকেশন প্রকাশ করাই উচিত। এটা সরকারের বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের একটু চিন্তাভাবনা কিন্তু করা দরকার। কারণ দেখো, ইউআর ক্যান্ডিডেট মানে তো সেখানে শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটরা আসে না, ইউআরের মধ্যে সবাই কিন্তু চলে আসে। সেখানে এসসি, এসটি, ওবিসি সবাই কিন্তু সেখানে পার্টিসিপেট করে। অতএব এই যে এক্সামটা হবে, এখানে কিন্তু ডেফিনেটলি ইউআর ক্যান্ডিডেটদের কিন্তু কাট আপ অবশ্যই কিন্তু হাই মানে অনেকটাই কিন্তু হাই যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু হয়ে গেল। কারণ 1200, শুধুমাত্র সিম্পল 1200টি ভ্যাকেন্সি আছে ইউআর ক্যান্ডিডেটদের। তার জন্য আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে এবং পিআরবির কাছে অনুরোধ রইল যে যদি সম্ভব হয় তাহলে এই ভ্যাকেন্সিটাকে নিয়ে চিন্তাভাবনা করা উচিত। এবং যদি এবারে না হয়, অন্তত পরের বারে যখন ভ্যাকেন্সি আসবে, তখন সিম্পল যে ওপেন ক্যাটাগরির ভ্যাকেন্সিতে শুধুমাত্র ওপেন ক্যাটাগরির ভ্যাকেন্সিই থাকে। সেটাই স্টুডেন্টদের জন্য, বা যেসব স্টুডেন্টরা আছে, যারা অনেক দিন ধরে পরিশ্রম করে প্রিপারেশন করছে, তাদের জন্য কিন্তু খুব ভালো হয়। ওকে, তাই তোমাদের সাথে টোটাল ভ্যাকেন্সিটা আলোচনা করলাম। ওকে, এবারে দেখো, তোমাদের বলে দিই অ্যাপ্লাই ডেট, তোমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে। সেটা অ্যাপ্লাই ডেট অলরেডি কিন্তু এটা শুরু হয়ে গেছে, যেটা তোমাদের শুরু হচ্ছে 7/3 থেকে 5/4, 7 মার্চ থেকে 5 এপ্রিলের মধ্যে তোমাদেরকে অনলাইনে এটার কিন্তু ফর্ম ফিল আপ ডাব্লিউবিপিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের কিন্তু গিয়ে করতে হবে। ওকে, তাহলে তোমাদের এখন প্রথম যেটা কাজ হলো যে বেশি দেরি না করে, লাস্ট ডেটের অপেক্ষা না করে, কারণ তোমরা জানো যে লাস্ট ডেটের অপেক্ষা যদি করো, তাহলে কী হবে, শেষ টাইম অনেক সময় সার্ভার জাম হয়ে যায়, তাতে কি যেন ফর্ম ফিল আপ করতে একটু প্রবলেম হবে। তার জন্য সময় থাকতে আগে ভাগেই দেখে শুনে অবশ্যই কিন্তু খুব যত্ন সহকারে আগে ফর্মটি কিন্তু তোমরা ফিল আপ করে নাও। ওকে,
এরপরে আসছি তোমাদের প্রিপারেশনের কথায়। দেখো এখানে ভ্যাকেন্সি যা করেছে এটা তো আর আমার তোমার হাতে কিছু নেই, এটি সরকার এবং WBPRBর হাতে সম্পূর্ণভাবে। তারা তাদের মতন করে করেছে। অতএব আমাদের এখন যেটা কাজ সেটি হচ্ছে প্রিপারেশন করা। প্রিপারেশন তো আমাদের কোনো কারণে ছেড়ে যায়, ওকে। তার জন্য প্রথমেই কি করতে হবে না, অফিসিয়াল নোটিফিকেশন থেকে 4টি সাবজেক্টের যে ডিটেল সিলেবাসটা আছে সেটা প্রথমে নোট ডাউন করে নিতে হবে এবং সেই সিলেবাস ভিত্তিক এবার তোমাকে পড়াশোনা শুরু করতে হবে। এবারে পড়াশোনাটা কিভাবে করবে, দেখো প্রথম কাজ যেটা হবে সেটি 4টি সাবজেক্টেরই 4টি ভালোভাবে খাতা তৈরি করা। এবং এই খাতা কিভাবে, কোথার থেকে তৈরি, কোন সোর্স থেকে তৈরি করবে, দেখো বেস্ট সোর্স যেটা হয় সেটি 4টি সাবজেক্টের ভালো ভালো বই। দেখো এখন স্টুডেন্টরা কি করে না, বিভিন্ন ভিডিও, ইউটিউব ভিডিও দেখে বা বিভিন্ন পেড কোর্স থেকে যেয়ে কিন্তু প্রিপারেশন শুরু করে, প্রিপারেশন করতে যায়, বইয়ের ব্যবহার কিন্তু করে না। উইথাউট বুকস এখন সবাই প্রিপারেশন করতে চায়, কিন্তু আমি মনে করি সরকারি চাকরি প্রিপারেশনের ক্ষেত্রে উইথাউট বুকস, উইথাউট ভালো বই প্রতিটি সাবজেক্টে ছাড়া কিন্তু প্রিপারেশন করা কিন্তু অসম্ভব। তার জন্য কি করবে না, প্রতিটি সাবজেক্টের তোমরা ভালো বই থেকে নিজের হাতে খাতায় নোটস কিন্তু তৈরি করো। দেখো নিজের হাতে নোট তৈরি করার থেকে ভালো জিনিস কিন্তু কিচ্ছু নেই। দেখো আজকের দিনে কি না, সোশ্যাল মিডিয়ার যুগে বা বিভিন্ন ইউটিউবের ইয়েতে বিভিন্ন কোচিং সেন্টারের দ্বারা কিন্তু বিভিন্ন পেড কোর্স লঞ্চ করা হবে, বিভিন্ন কোর্স সেল করা হবে। অতএব তার জন্য তোমাদের কাছে এখন কোর্সের অভাব নেই বা বিভিন্ন ধরনের ইনফরমেশনের কিন্তু অভাব নেই। কিন্তু সেই সব ইনফরমেশন যদি সব জায়গা থেকে তোমরা নিতে শুরু করো, সব জায়গা থেকে কোর্স নিতে শুরু করো, তাহলে কত কোর্স তোমরা কমপ্লিট করবে? সেটা কি সম্ভব আদৌ? আমাদের ব্রেনের তো একটা ক্যাপাসিটি আছে। তার জন্য ওইসব না করে আমি যেটা মনে করি যে ভালো বই থেকে নিজের হাতে প্রতিটি সাবজেক্টে আলাদা আলাদাভাবে নোটস খাতা কিন্তু তৈরি করো। ফার্স্ট কাজ তোমাদের হবে এটা, ওকে, কমপ্লিট দ্য সিলেবাস। দ্বিতীয় কি হবে, রিভাইজ অ্যান্ড প্র্যাকটিস MCQ, ওকে। প্রথম যেটা তোমাদের করতে হবে যে সিলেবাসটা তো তোমরা কমপ্লিট করলে, কিন্তু ওইভাবে যদি সিলেবাসটাই পরপর শুধু কমপ্লিট করে যাও সেক্ষেত্রে কী হবে, সিলেবাসটা তো অ্যাকচুয়ালি কমপ্লিট হবে কিন্তু প্রথমে যেগুলো তোমরা পড়েছো সেগুলো তোমাদের মাথার থেকে বেরিয়ে যাবে, মানে মনে থাকবে না। এবং এই জিনিসটার তো কোনো লাভ নেই যে পুরো সিলেবাসটা তোমরা কমপ্লিট করলে আর কিছুই তোমার মনে নেই, এটার তো কোনো অ্যাকচুয়ালি কোনো প্রফিট তোমার কাছে হলো না। তাহলে কি করতে হবে, যে সাবজেক্টে যে টপিকটা তুমি আজ পড়লে, আজ তুমি নোট ডাউন করলে, সেটি আজকে একবার রিভাইজ প্রথমে করে নাও, ভালোভাবে সেই জিনিসটা রিভাইজ করো এবং সেটার কি না MCQ প্র্যাকটিস করো। MCQ প্র্যাকটিস কিন্তু তোমাকে করতেই হবে এবং তারপরে কিনা উইকলিভাবে প্রতি সপ্তাহে সেই যে টপিকটা প্রতিটি টপিক এবার উইকলিভাবে রিভাইজ কিন্তু করতে হবে। যেটা তুমি আজ পড়লে সেটি আজ একবার রিভাইজ, তারপরে উইকলি রিভাইজ এবং সেটার থেকে MCQ প্র্যাকটিস কিন্তু তোমাকে করতেই হবে। দেখো MCQ প্র্যাকটিস করলে প্রথম যেটা হবে যে প্রতিটি সাবজেক্টের কোন টপিক থেকে কী কোশ্চেন আসতে পারে সেই জিনিসটা একটা প্রপার আইডিয়া তোমার কাছে তৈরি হবে। দ্বিতীয় জিনিস কি হবে না, কোন কোশ্চেনের মধ্যে কি অপশন থাকতে পারে, অপশনগুলো সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা তোমার তৈরি হবে। তার জন্য কি করতে হবে না, রিভাইজ অ্যান্ড প্র্যাকটিস MCQ, ওকে। তৃতীয় নম্বরে কি হচ্ছে না, তৃতীয় নম্বর হচ্ছে মক টেস্ট দেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। দেখো এখন তোমরা প্রিপারেশন স্টার্ট করেছো, এখনই আমি বলবো যে ডেইলি একটা করে মক টেস্ট দাও, কিন্তু চেষ্টা করো যে সপ্তাহে 2টো কি 3টা মক টেস্ট কিন্তু তুমি কিন্তু দাও। এবং মক টেস্ট যখন তোমরা দেবে তখন কিন্তু ফুল সিরিয়াস হয়ে মক টেস্ট দেবে, মানে এমনভাবে চেষ্টা করো যে এমনভাবে মক টেস্ট দেবে যেন তুমি পরীক্ষার হলে বসেই পরীক্ষা দিচ্ছ। এমন কিন্তু মাথায় চিন্তা ভাবনা আনবে না মক টেস্ট দেওয়ার সময় যে আমি বাড়িতে বসে মক টেস্ট দিচ্ছি। এই চিন্তা ভাবনা আনলে কি যেন তুমি জিনিসটার প্রতি ক্যাজুয়াল হয়ে যাবে। তার জন্য তোমাকে সেই সিরিয়াসনেসের সাথে কিন্তু মক টেস্টটা দিতে হবে। দেখো এখন যখন মক টেস্ট দেবে তখন হয়তো তোমার স্কোরটা একটু কম আসবে, তার জন্য এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই বা চিন্তা করার কিছু নেই। এখন জাস্ট প্রিপারেশন স্টার্ট করেছো, এখন মক টেস্টে তোমার স্কোর কম আসবে, কিন্তু কি করতে হবে না, তোমাকে মক টেস্টটা কিন্তু প্রপারলি অ্যানালিসিস করতে হবে যে কোন সাবজেক্টের কোন টপিকটা আমার কাছে একটু উইক লাগছে, কোন টপিকটা আমাকে স্ট্রং লাগছে, বা টাইম ম্যানেজমেন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে না। এই যে 85 নম্বর যে তোমার 1 ঘন্টার সময় তোমাকে এক্সামটা দিতে হবে, তো সেই তার যে টাইম ম্যানেজমেন্ট সেটা হচ্ছে কি না, বা আর কি করবে, চেষ্টা করবে যে এই যে মক টেস্টটা যখন দেবে, মক টেস্টটা কিন্তু OMR সিটেই দেওয়ার একটু চেষ্টা করে। দেখো বাজারে OMR সিট ইজিলি কিনতে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই।
প্রিপারেশন তো আমাদের করতে হবে, কম ভ্যাকেন্সি বলে তো আমরা প্রিপারেশনটা ছেড়ে দিতে পারি না। কারণ দেখো আজকের দিনে সরকারি চাকরি যে কোনো জায়গাতেই কম্পিটিশন অত্যন্ত বেশি। তো সেই কম্পিটিশনকে ফেস করতে হলে তোমার কিন্তু প্রিপারেশনটা খুব ভালোভাবে কিন্তু করতে হবে। এবং এখানে যেটা তোমাদের আগেই বললাম, যেহেতু 1200 ভ্যাকেন্সি, অর্থাৎ ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু কাট অফ একটা হাই যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। তাই তাই এই যে তোমাদের সাথে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা আমি আলোচনা করব, তার মূল প্রাইম ফোকাস যেটা থাকবে যে হাউ টু স্কোর 70+। তোমাদের যে 85 নাম্বারের যে প্রি এক্সাম, প্রি না, এখানে আর তো প্রি মেন্স থাকলো না, একটা এক্সাম। তো যে এক্সামে যেখানে তোমাদের 85 নাম্বার যে রিটেন এক্সামটা হবে, সেখানে তোমরা 70+ স্কোর কিভাবে তোমরা করতে পারবে, সেটাই হচ্ছে আমার এই যে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা তোমাদের সাথে আলোচনা করব, তার মূল একদম প্রাইম ফোকাস। ওকে, দেখো এবারে এখানে তোমাদের যে পরীক্ষাটা হবে, দেখো পরীক্ষার যে প্যাটার্ন সেখানেও ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে, যে এবারে একটাই সিঙ্গেল এক্সাম তোমাদের হবে। সেখানে তোমাদের কি থাকবে না, জিকে জিএস থাকবে তোমাদের 25 নাম্বারের, ওকে, ইংলিশ থাকছে তোমাদের 10 নাম্বারের, ম্যাথামেটিক্স থাকছে তোমাদের 25 নাম্বার, আর রিজনিং থাকছে 25 নাম্বারে, টোটাল 85 নাম্বারের পরীক্ষা, এবং তোমাদের কি না 15 নাম্বারের ইন্টারভিউ, এবং এই টোটাল 100 নাম্বারের উপরেই তোমাদের কী হবে না, ফাইনাল মেরিটটা তৈরি হবে। আর প্রি বা মেন্স এই ধরনের কোনো সিস্টেম কিন্তু থাকলো না, একটাই সিঙ্গেল এক্সামের উপর তোমাদের ফাইনাল মেরিটটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো তোমাদেরকে যেটা টার্গেট করতে হবে, এই যে 85 মার্কস, এখানে যথাসম্ভব বেশি স্কোর করার। কারণ দেখো এই যে ইন্টারভিউর 15 মার্কস যেটা আছে তোমাদের, এই মার্কসটা কিন্তু তোমাদের হাতে খুব একটা নেই। এটা কিন্তু বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যে তোমার ইন্টারভিউয়ার কে আছে, কে তোমার ইন্টারভিউ নিচ্ছে, সে কী ধরনের কোশ্চেন করবে না করবে, বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কিন্তু এই যে 85 নাম্বারের যেটা রিটেন এক্সামের 85 নাম্বার, এটা কিন্তু তোমার হাতে আছে। এখানে কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে, বিশেষ করে যারা আবারও বলছি ইউআর ক্যান্ডিডেট, তাদের কিন্তু একটা ভালো স্কোর করার, এবং স্কোরের টার্গেট যেটা থাকবে সেটি কিন্তু 70+ বা 70+ স্কোর। এবার এই 70+ স্কোর করতে গেলে তোমরা সাবজেক্ট ওয়াইজ কত কি মোটামুটি টার্গেট করতে পারো। দেখো জিকে জিএস যেটা আছে, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, এখানে দেখো এই যে সাবজেক্টটা তোমাদের আছে, এখানে কিন্তু প্রচুর বড় সিলেবাস, এর মধ্যে অনেক সাবজেক্ট চলে আসে, হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার, পলিটি, ইকোনমি, সায়েন্স, এই ধরনের অনেক সাবজেক্ট চলে আসে। এখানে একটা 25-এর মধ্যে একটা ভালো স্কোর করাটা কিন্তু একটা অত্যন্ত একটা কঠিন ব্যাপারই বটে। কিন্তু তাও তোমাদেরকে যেটা টার্গেট করতে হবে, আমি মোটামুটি যেটা বলছি সেটা হচ্ছে 20 নাম্বার বা 20 নাম্বার 25-এর মধ্যে 20 নাম্বার পাওয়াটাও কিন্তু অতটা সোজা নয়। আমি তোমাদেরকে যত সহজে বলে দিচ্ছি ততটা কিন্তু ইজি নয়। জিকে জিএসের ক্ষেত্রে 25-এ 20 নাম্বার, তাও কিন্তু এভাবেই তোমাদেরকে টার্গেট করতে হবে। ওকে, ইংলিশের ক্ষেত্রে মোটামুটি 5 থেকে 6 নাম্বার। কারণ দেখো ইংলিশ এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু প্রায় স্টুডেন্টের মনে একটা ভয় থাকে যে ইংলিশ আছে। কিন্তু আমি তোমাদেরকে বলে দিই যে পুলিশের এক্সামের ক্ষেত্রে ইংলিশে খুব একটা হার্ড কিছু কোশ্চেন আসে না, মোটামুটি সিম্পল কোশ্চেন থাকে। তো মোটামুটি প্রিপারেশন যদি তোমরা করো ইংলিশের, তাহলে 10-এ 5-6 স্কোর করাটা আমার মনে হয় না খুব একটা কঠিন কিছু বিষয় কিন্তু হবে। এরপরে আসছে তোমাদের দুটো ইম্পর্টেন্ট সাবজেক্ট বা স্কোরিং সাবজেক্ট, যেটি হচ্ছে ম্যাথ এবং রিজনিং। দেখো এই দুটো সাবজেক্টে কিনা তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু একটা ভালো স্কোর করা কিন্তু অতটাও খুব একটা কঠিন বিষয় কিছু নয়। তার জন্য ম্যাথে মোটামুটি 25-এ 22 স্কোর, আর রিজনিংয়েও সেম 25-এ মোটামুটি 22 স্কোর, 22 এটা কিন্তু তোমাদেরকে টার্গেট করতে হবে। দেখো তাহলে 22 তো কত হলো, 44 আর 20 মানে 64, আর এখানে যদি 5-6 এরকম একটা স্কোর তোলো, সেক্ষেত্রে তোমাদের 70। এইটা তোমাকে কিন্তু 85-তে এই 70 নাম্বারটা কিন্তু টার্গেট করে পড়াশোনা করতে হবে। এই 70 নাম্বারটা যদি টার্গেট করে পড়াশোনা করো, তবেই তোমার স্কোরটা দেখবে যে 60-65 অ্যারাউন্ডে থাকবে। তোমরা যদি টার্গেটই করো 60-65, তাহলে কিন্তু দেখবে স্কোরটা কিন্তু ফাইনালি আরও কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিটে আসাটা কিন্তু প্রায় অসম্ভব হয়ে পড়বে। তার জন্য এখন থেকে খুব ভালোভাবে প্রিপারেশন করো, টার্গেট রাখো 70+ স্কোর যাতে তোমরা রিটেন এক্সামে করতে পারো। সেই টার্গেট নিয়ে কিন্তু তোমাদেরকে এখন থেকে পড়াশোনা করতে হবে। সেই প্রিপারেশনের লেভেলটাকে নিজের মধ্যে কিন্তু তোমাকে বাড়াতেই হবে, তবেই তুমি কিন্তু এখানে ডাব্লিউপি কনস্টেবলে পাস করতে পারবে। ওকে, এই টার্গেটটা কিন্তু তোমাকে করতেই হবে। এরপরে আসছি এই যে 70+ স্কোর তোমরা কিভাবে করবে, তার জন্য তোমাদের সাথে আমি মোট 4টি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের সাথে ডিসকাস করব। দেখো 4 ইম্পর্টেন্ট পয়েন্ট, 4টা ইম্পর্টেন্ট পয়েন্ট। ফার্স্ট যে ইম্পর্টেন্ট পয়েন্টটা তোমাদের থাকছে, সেটি হচ্ছে কমপ্লিট দ্য সিলেবাস।
তোমাদের এই যে চারটি সাবজেক্ট জিকে জিএস ইংলিশ ম্যাথ এবং রিজনিং, এই চারটি সাবজেক্টে তোমরা ফার্স্টে কি করবে না, অফিসিয়াল নোটিফিকেশন থেকে সিলেবাসটা খুব ভালোভাবে কিন্তু নোট ডাউন করে নাও যে কোন সাবজেক্টের কোন টপিক থেকে কি কি আসবে না আসবে। এটা প্রথমে এটা তোমাদেরই করতে হবে। দেখো আমরা কি করি, প্রিপারেশন স্টার্ট করি ম্যাথ রিজনিং জিকে জিএস এমনি এমনি পড়তে শুরু করি, কিন্তু কোনো একটা প্রতিটি ভ্যাকেন্সি যখন আসে সেই ভ্যাকেন্সির অফিসিয়াল নোটিফিকেশনেই কিন্তু সিলেবাসটাও দেওয়া থাকে, কিন্তু আমরা কি করি না সেই সিলেবাসটাকে ইগনোর করে দিই, কিন্তু এটা আমাদের একটা অনেক বড় ভুল। এক্ষেত্রে কি হয়, পড়া তো অনেক হয়, মক টেস্ট ওএমআরে বাজার থেকে কিনে সেখানে মক টেস্ট দাও, তাহলে কি হবে না ওএমআর শিট ফিল আপ করার যে অভ্যাসটা সেটা কিন্তু তোমার হবে, ওএমআরে ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। দেখো এই ধরনের অফলাইন পরীক্ষাগুলোর কিন্তু এটা একটা অনেক বড় ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, কি ওএমআরে যদি একটু কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কি হয় না, এক্সামটাই ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের হয়তো পুরো পরিশ্রমটা বৃথা হয়ে গেল। তার জন্য আমি বলবো যে যদি পারো ওএমআর কিনে ওএমআরে মক টেস্ট দাও, সেক্ষেত্রে তোমাদের অনেকটাই কিন্তু সুবিধা হবে। এবং মক টেস্ট কিন্তু প্রপারলি তোমাকে অ্যানালিসিস করতে হবে, যে জিনিসগুলি তুমি পাচ্ছ না সেগুলি আলাদাভাবে নোট ডাউন করে সেগুলিকে বারবার রিভাইজ করতে হবে। তো এভাবে করলে কী হবে না, দেখবে ধীরে ধীরে যে টপিকগুলো তোমার উইক ছিল সেই টপিকগুলো ধীরে ধীরে স্ট্রং টপিক হচ্ছে, এবং ধীরে ধীরে দেখবি মক টেস্টেও কিন্তু স্কোরটা তোমার ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে। তার জন্য মক টেস্ট দেওয়াটা অত্যন্ত জরুরি। দেখো এখনই আমি আবারও বলছি, ডেলি মক টেস্ট দেওয়ার দরকার নেই, কিন্তু সপ্তাহে 2 থেকে 3টা অবশ্যই, মানে একদিন ছাড়া দাও না মক টেস্ট, একদিন ছাড়া একটা করে মক টেস্ট কিন্তু অবশ্যই দাও। এবং শুধু মক টেস্ট দেওয়া নয়, মক টেস্টটাকে কিন্তু প্রপারলিভাবে অ্যানালিসিস করবে, কিন্তু অ্যানালিসিস না করলে মক টেস্ট দেওয়াটা কিন্তু বৃথা হয়ে যাবে। ওকে, আর লাস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে সেটি হচ্ছে প্র্যাকটিস পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারকে কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, অ্যানালিসিস করতে হবে। দেখো এবারে প্র্যাকটিস পিওয়াইকিউ মানে এমন নয় যে ডাব্লিউপি শুধুমাত্র ডাব্লিউপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার করবে, ডাব্লিউপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার তো করবেই করবে, তার সাথে ডাব্লিউবি পিআরবির মাধ্যমে যে পরীক্ষাগুলো হয়, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, তারপর তোমার এক্সাইজ পুলিশ কনস্টেবল, তারপর তোমার জেল পুলিশ, এই ধরনের যা পুলিশ কনস্টেবলের এক্সাম হয় তার বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কিন্তু তোমায় খুব ভালোভাবে অ্যানালিসিস করতে হবে। এবার অ্যানালিসিস মানে এমন নয় যে হুবহু তুমি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি মুখস্থ করে, এমনি মুখস্থ করলে কিন্তু ডাইরেক্ট রিপিটেশন কিন্তু পাবে না, হতে পারে একটা দুটা তো হয়তো রিপিটেশন পেয়েও গেলে, কিন্তু খুব বেশি কোশ্চেন রিপিটেশন হয় না। প্রিভিয়াস ইয়ার করলে এটাই লাভ হয় যে কোশ্চেনের টাইপটা বা ধরনটা একই ধরনের থাকে, সেক্ষেত্রে যদি তুমি সেই মানে যে কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ার এসেছে তার রিলেটেড কোশ্চেনগুলি যদি তোমরা করে রাখো, বা একটা কোশ্চেনের যে অপশানগুলো আছে সেই অপশান রিলেটেড কোশ্চেনগুলি যদি তোমরা করে রাখো, সেখান থেকে কিন্তু কমন কোশ্চেন পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকেই থাকে। এবং এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে যখন তোমরা প্র্যাকটিস করবে তখন এমনভাবে প্র্যাকটিস করে ভাববে যে এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা যেন আমার কাছে একটা প্র্যাকটিস সেট, অ্যাজ এ প্র্যাকটিস সেট হিসাবে কিন্তু তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা ভালোভাবে কিন্তু অ্যানালিসিস করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে এই হলো মোটামুটি ডাব্লিউপি কনস্টেবলের 4টি তোমাদের ইম্পর্টেন্ট টিপস। এই 4টি ইম্পর্টেন্ট টিপস যদি তোমরা ফলো করো, আমার মনে হয় না যে তোমাদের কোথাও কোনো পেড কোর্স বা এই ধরনের কোনো কোর্স নেওয়ার কোনো প্রয়োজন পড়বে। শুধুমাত্র সেলফ স্টাডি করেই এই 4টি পয়েন্টকে যদি ভালোভাবে মাথায় রেখে যদি সেলফ স্টাডিও করো বাড়িতে বসে, সেক্ষেত্রেও কিন্তু এই ডাব্লিউপি কনস্টেবল পাস করা সম্ভব। কিন্তু তাছাড়াও তোমাদের একটা কথা বলে দিই যে যদি সেলফ স্টাডি করে নিজে করতে পারছো খুব ভালো, কিন্তু তাছাড়া যদি না পারছো তাহলে আমি বলবো একজন টিচার বা একজন গাইডের অধীনে কিন্তু থাকতে পারো, সেটা যে কেউ হতে পারে, এমন নয় যে কোনো বড় কোচিং সেন্টারে যেতে হবে বা কোনো বড় ইউটিউব চ্যানেল অধীনে থাকতে হবে, এমন কিন্তু কোনো নয়, কোনো কথা নয়। তোমার বাড়ির আশেপাশে কোনো সিনিয়র দাদা দিদি হতে পারে, কোনো লোকাল কোচিং সেন্টার হতে পারে, সেখানে তোমরা যেতে পারো। আর যদি তোমরা পেড কোর্স নেওয়ার কথা চিন্তা ভাবনা করো, সেক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস বলে দিই যে পেড কোর্স নেওয়ার আগে কিন্তু ফ্রি ডেমো ক্লাসগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে কিন্তু তারপর পেড কোর্স নেবে। যদি সেগুলো না দেখে পেড কোর্স নাও, সেক্ষেত্রে কী হবে, শুধুমাত্র পেড কোর্সটাই নেওয়া হবে, পরবর্তীকালে দেখা যাবে সেখান থেকে তুমি প্রিপারেশন আর করছো না, ভিডিওগুলো তাদের আর দেখছো না, অতএব তোমার পয়সাটা কিন্তু জলে যাবে। তার জন্য পেড কোর্স নেওয়ার আগে খুব ভালোভাবে কিন্তু ডেমো ক্লাসগুলো দেখে নেবে। কিন্তু আমি তোমাদেরকে আগেই বললাম যে খুব একটা আমার মনে হয় না যে প্রয়োজন পড়বে ডেমো ক্লাস বা কোচিং সেন্টারের। এই পয়েন্টগুলো মাথায় রেখে ভালোভাবে প্রিপারেশন করো, তাহলে তোমাদের প্রিপারেশনটা কিন্তু খুব ভালো হবে। এবং যারা ইউআর ক্যান্ডিডেট আছে তাদের জন্য আবার বলছি, তোমাদেরকে কিন্তু একটা ভালো স্কোর কিন্তু করতেই হবে, কিন্তু শুধুমাত্র 1200টি ভ্যাকেন্সি তোমাদের জন্য আছে, অতএব তোমাদের কাট আপ কিন্তু হাই যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তার জন্য তোমরা বিশেষ করে কিন্তু নিজের প্রিপারেশনের লেভেলটা খুব
বাড়াতেই হবে, না বাড়ালে কিন্তু তোমরা এখানে আর পাস করতে পারবে না। ওকে, ঠিক। তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এই ধরনের ভিডিও, বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।